আপনার কি টাকা কামানোর ধান্দা অন্যদের মতো? এমএলএ ছিলেন, তার সোর্স অফ ইনকাম কি কি করতেন উনি জানুন না তার থেকে। আমি একমাত্র ব্যক্তি যে 1 লক্ষ টাকার উপরে মাইনে পাওয়া লোক চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি, সর্বস্ব মানুষকে দিয়ে আমি রাজনীতি করি। অর্থাৎ মমতা ব্যানার্জি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। যে আপনি অমুক জায়গায় বোম মেরেছেন, যে না আমি বোম মারিনি, টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসেনি। যদি দেশ সেবা করলে তার মাইনে থাকে না, তার পেনশন থাকে না। অশোকনগরের যে বিধায়ক, এখন শাসকের বিধায়ক, তিনি কটূক্তি করে বলেছিল যে আইএসএফ মানে এখানকার ফুটো কলসি। আবার কোথাও গিয়ে আবার মদ্যপান করে। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি অশোকনগরের প্রার্থী মাননীয় তাপস ব্যানার্জি আজ আমাদের তরুলিয়াতে এসেছিল। ওনার কাছে একটা প্রশ্ন নিয়ে আমরা এসেছি। প্রশ্নটা হলো এসআইআর নিয়ে। মানুষ যে বিভ্রান্তের মধ্যে আছে, সেই প্রশ্নটা তাপস ব্যানার্জি এর আগে বাইট দিয়েছে, তার সত্ত্বেও আমরা চাইছি যে বাইটটা আর একবার দিক। আচ্ছা তাপসদা, এই যে ডি ভোটার নিয়ে মানুষ যে আতঙ্কে আছে, বিশেষ করে আমাদের আইএসএফ এর ছেলেপিলে, এনারা যে আতঙ্কে আছে, এই ডি ভোটারগুলো আগামীতে কি করলে সলিউশন হবে? আপনি এই প্রশ্নের উত্তরটা দিন। বিষয়টা হচ্ছে, প্রথম কথায় আপনারা বুঝুন যে প্রথম থেকে আমরা খেয়াল করেছি যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার এবং বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, তারা সুপরিকল্পিতভাবে রোহিঙ্গার নামে আমাদের এখানকার 100 বছর, 70 বছর, 80 বছর বসবাসকারী যারা আদি মুসলমান, আদিবাসী, দলিত, তাদের একটা বিরাট সংখ্যক নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছিল। এটা আমরা জানতাম, এবং এটা সেই চক্রান্তের ফলশ্রুতি হিসাবে যেটা দাঁড়ালো, আমাদের মমতা ব্যানার্জি পারতেন সর্বদলীয় বৈঠক করতে এসআইআর এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তিনি করলেন না। তিনি এসআইআর করবেন না বললেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, কিন্তু এসআইআর এর সবটাই উনি করলেন। যেমন মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকআপ নিয়ে এখানে আন্দোলন করলে আমি ছেড়ে কথা বলবো না, আপনারা দিল্লিতে গিয়ে করুন, পরে ওয়াকআপ আইনটা কিন্তু উনি এখানে জারি করলেন। অথচ তামিলনাড়ুতে স্ট্যালিন কিন্তু সেটা করলেন না, উনি করলেন। অর্থাৎ মমতা ব্যানার্জি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। ঠিক উনি এসআইআর শুরু হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের সাথে সংঘাতে গেলেন, গিয়ে এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করলেন না। উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে গিয়ে উনি জুডিশিয়ালি ইন্টারভেনশন ছিলেন। তো জুডিশিয়ালি ইন্টারভেনশন চেয়েছেন, সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। জুডিশিয়াল ইন্টারভেনশন কি? বিচারকদের হাতে ক্ষমতা দিয়ে দিল, মানে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক। তাহলে আইন কারা ব্যবস্থা করে? কোর্ট, জজ, বিচারক, এরা। তাহলে এদের হাতে যখন চলে গেল, তো বিচারকরা প্রতিদিনকার কাজ করে তারা বিচার করবে। অর্থাৎ 60 লক্ষ বিচারাধীন কর্মী যারা ভোটার, তার মধ্যে অধিকাংশ দেখা যাচ্ছে সংখ্যালঘু সমাজে। উনি এটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাদের এখানকার যে ডাটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকারের, তারা একটা হয়রানির শিকার করলেন। করার পরেও মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে এখানে একটা বিশাল সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে তাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাওয়া হোক, এই যে চক্রান্তটা উনি করেছিলেন। সেটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের থেকে, এবং আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু রাস্তায় নামেননি। যখন দেখলে এটা হলো না, উনি অনশনে বসলেন, উনি অবস্থানে বসলেন। হট করে অবস্থান তুলে দিয়ে উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে, করে গিয়ে জুডিশিয়ালি ইন্টারভেনশন ছিলেন। এইবার যেটা জুডিশিয়ালি ইন্টারভেনশনের পরে 60 লক্ষ এবার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়লো, বিচারাধীনের মধ্যে পড়লো। এবার বিচারকরা তার বিচার করে যাচ্ছে। ধরুন আপনি একটা কেস খেয়েছেন, তা সেই কেস খাওয়ার পরে তো আপনি পরের দিনই জামিন পেলেন, তারপর তো ডেটের পর ডেট কেস হয়, আপনাকে হাজিরা দিতে হয়। তাহলে সেই রকমভাবে জজের পর ডেটের পর ডেট এবার শুরু হয়ে গেল। তাহলে উনি চালাকিটা করলেন, বিজেপির হাত শক্তিশালী করে দিলেন ঘুরিয়ে, বিজেপি যেটা চেয়েছিলেন। এবার আপনাকে আসি প্রশ্ন, যে বলা হলো কি, যে নামগুলো বাদ গেছে, ডিলিট হয়েছে যে নামগুলো, তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবে। ট্রাইব্যুনাল কি? ট্রাইব্যুনাল একটা কোর্ট, এটাও একটা কোর্ট। সেই কোর্টটা গঠন করে দেবে হাইকোর্ট। হাইকোর্টের সেই ট্রাইব্যুনাল কোন বিচারপতি দিয়ে গঠন হবে এখনো ফাইনাল হয়নি। তাহলে মানুষ যাবে কোথায়? আবার বলছে অনলাইনে পোর্টাল খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, অনলাইনে পোর্টাল খুলে দিয়েছে, সেই পোর্টাল খোলার পরে আপনি আবেদন করছেন। হ্যাঁ, আমিও বলবো আপনি আবেদন করুন, নিশ্চয়ই বলবো। কিন্তু আপনার যে কারণে নামটা বাদ গেল, তার বিরুদ্ধে আপনাকে তো আইনের সওয়াল করার সুযোগ দিতে হবে। আপনাকে জানিয়েছে কি কারণে আপনার নাম বাদ গেছে। প্রথম ডিফেক্ট যেটা, যে কি কারণে আপনি ডিলিট হলেন, এটা আর জানানো হলো না আপনাকে। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল তাদের জানাতে হবে, জানে না। তাহলে আপনাকে বলা হলো যে আপনি অমুক জায়গায় বোম মেরেছেন,
তাহলে আইনে আপনাকে প্রমাণ করতে হবে যে না আমি বোম মারিনি, বোম মেরেছে বলেছে বলে আপনাকে কেস করে ধরে নিয়ে গেল। তারপরে আপনি তো কোর্টে আপনার উকিল দিয়ে বলবেন যে আমি বোম মারিনি, প্রমাণ দেবেন, তারপরে ছাড়া পাবেন। তাহলে আপনার কি কারণে নাম বাদ গেল এটা কিন্তু বলা হলো না, না বলার ফলে ডিলিট করে দেওয়া হলো। তাহলে এবার আপনি অনলাইনে ফিল আপ করছেন, আপনি লিখছেন না তো, আপনার লেখার জায়গাই নেই অনলাইনে যে আপনি এই কারণে আমাকে ডিলিট করেছেন, কিন্তু আমার এই তথ্য আছে, এই বলার সুযোগ আপনাকে দিচ্ছে না। তার মানে কি ভাবের ঘরে চুরি করছে আইনও। আমার যে সাংবিধানিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছিল যে একজনও প্রকৃত নাগরিকের ভোটারশিপ বাদ যাবে না, ঠিক ভালো কথা। এখন সুপ্রিম কোর্ট বলছে সেদিনকে রায়ে যে ভোটাধিকার এই ভোটে নয় নাই দিতে পারবে ভোট, কিন্তু তাই বলে তো সে ডিভোটার হয়ে যাচ্ছে না, পরে তার সুযোগ হবে। তাহলে এই ভোটাধিকার, এই নির্বাচনের উৎসবে, গণতন্ত্রের উৎসবে যে মানুষগুলো থাকবে না, তাহলে ভোট হয় কি করে? মমতা ব্যানার্জি যদি সত্যি পশ্চিমবঙ্গের 1 নম্বর নাগরিক হিসাবে দাবি তুলতেন যে সবাই মিলে আসুন ভোট বয়কট করি, আমরাও ভোট বয়কট করতাম, সেটা কিন্তু করলেন না। তাহলে এবারে এই সাধারণ মানুষ কোথায় যাবে? দেখুন, আমি তাপস ব্যানার্জি, আইএসএফ, আমাদের তো ক্ষমতায় নেই, আমরা তো নীতি প্রণয়ন করতে পারছি না। আমরা প্রতিবাদ করতে পারি রাস্তায় দাঁড়িয়ে, আইনানুগভাবে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে ট্রাইব্যুনাল মানে একটা কোর্ট, কোর্টে মানে তারা আপনাকে উকিল দিয়ে সাহায্য করতে হবে। আমি অশোকনগরে বার্তা দিয়েছি, আমার এখানে যে সমস্ত মানুষ কে কোন দল করে দেখব না, যারা অন্যায়ভাবে যাদের ডিলিট করা হচ্ছে, প্রকৃত নাগরিক যারা দীর্ঘ 30-40 বছর ধরে পারিবারিকভাবে ভোট দিয়ে আসছে এবং এখানকার বাসিন্দা, তাদের ট্রাইব্যুনালে যাওয়ার ক্ষেত্রে আইনানুগভাবে যে পদক্ষেপ সেটা আমি গ্রহণ করব। তার আইনে উকিলের খরচাপাতি যা করার আমি বহন করব। এক, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখন ওই আইনের গেরোয় আপনি আটকে গেছেন, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে আপনি শুনানির দিন যেসব কাগজপত্র নিয়ে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনাকে বিডিও অফিসে শুনানিতে ডেকেছিল, সেই শুনানিতে আপনি 1 গাদা কাগজ নিয়ে গেছিলেন যেটা ওরা আপলোড করেছিল, এই সমস্ত কাগজগুলো আপনি এক করবেন। আর অনলাইনে যে আবেদন করছেন সেই আবেদনের কাগজটা যেটা বেরোবে ওই অনলাইন থেকে, সেটা পিন আপ করবেন। পিন আপ করে ওটা একটা সেট করবেন। সেই সেটটা, 2টো সেট নিয়ে একটা সেট বিডিও অফিসে যাবেন, বিডিওর সাথে আমার কথা হয়েছে কালকে, ওখানে যাবেন, একটা কপি জমা দেবেন, একটা কপি রিসিভ নিয়ে আসবেন। এইবার রিসিভ করে নিয়ে আসার পরে আপনারা আপনাদের কাছে রাখবেন, আমাদের অঞ্চল বুথের নেতৃত্বের সাথে যোগাযোগ রাখবেন। যদি দেখা যায় ওখান থেকে কোনো আপনাদের সোরা হলো না, তাহলে ওটা নিয়ে আমরা হাইকোর্টে কেস যেভাবে ফাইল করতে হয় সেইভাবে কেস ফাইল করব। যখন কেসটা ফাইল করব তখন কিন্তু আপনার ওই কাগজগুলো আমার লাগবে, তাহলে আমি কেসটা ফাইল করতে পারবো না। এবং সেই কেস ফাইল করে, জানেন তো একটা কেস ফাইল করতে প্রায় একটা কাগজে লিখলে, ওই অনলাইনে লিখলে হয় না, ওরা অনেক কিছু পেপার আছে লিখতে হয় পয়েন্টের, ওরা যে যুক্তি দেখাচ্ছে, কারণ ওরা তো যুক্তি দেখায়নি আপনাকে যে কী কারণে নামটা বাদ গেল। তারপরে আমিও কেস ফাইল করতে পারছি না, আপনারাও করতে পারছেন না। ওই আপনাদের লালিপপ ধরিয়ে দিয়েছে, জানেন তো, এটা লালিপপ কি, অনলাইনে আবেদন করেন, ওটা কিন্তু লালিপপ, আমি বলছি লালিপপ ধরিয়ে দিয়েছে। অনলাইনে আপনি আপনার কথা বলতে পারছেন না, ওদের কপি পেস্ট করে দিয়ে অনলাইনে যারা সাইবার ক্যাফে কিছু পয়সা করি পাচ্ছে, ভাগ বেকার ছেলে কিছু পয়সা করি পাক। কিন্তু আদৌ আমি সন্ধিয়ান এই 26 সালে এই মানুষগুলোকে ভোট দিতে পারবে? আমার মনে হয় পারবে না, অতি সত্য কথা বলে দিচ্ছি। একটা বিরাট সংখ্যক ভোটারকে বাইরে রেখেই এরা ভোট করতে যাচ্ছে, এটা একটা সংবিধানের প্রতি বিরাট আঘাত আনছে তারা। তবুও আমি তাপস ব্যানার্জি অশোকনগর বিধানসভায় বারবার বলেছি, আমার পার্টি যদি বলে যে দাঁড়াতে হবে না, আমি দাঁড়াবো না, কিন্তু এসআইআর লড়াইতে কিন্তু আমি জারি রাখবো। যার জন্য আমি এখনো নমিনেশন দিতে যাইনি, যে আমার কর্মীরা বলবে না দাদা নমিনেশন দিতে হবে, যেদিন বলবে সেদিন আমি নমিনেশন দিতে যাব। তার কারণ হচ্ছে আমার কাছে আগে ভোটার পরে ভোট, এই দাবি যখন আমি করেছি, তাহলে স্বাভাবিক কারণে সবাই যদি নমিনেশন জমা দিয়ে দেয়, তখন যদি আমি নমিনেশন না দিই তাহলে তো ভোটটা হবেই, একটা ভোট হলে তো ভোট হবে, তাতে আমরা ঠকে যাব। স্বাভাবিক কারণে লড়াইতে যদি এখানে আপনারা আমাকে জয়যুক্ত করেন, এখানকার মানুষ যদি জয়যুক্ত করে, তাহলে তো আরও বেশি সুবিধা হবে আমার এই ভোটে নাম যে বাদ যাচ্ছে সেই নামগুলোকে ফিরিয়ে আনার লড়াইতে। আমি এবং আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যদি জয়লাভ করি, তাহলে বিধানসভায় গিয়ে কথা বলে বা আইনানুগভাবে সাহায্য করে নামগুলো ফিরিয়ে আনতে পারবো। সেই জন্য আপনাদের এখন প্রথম কাজ সেটা হচ্ছে ডিলিট ভোটারদের আপনারা অনলাইনে আবেদন করে তার কপি নিয়ে এবং সমস্ত ডকুমেন্টস সহকারে একটা সেট বিডিও অফিসে জমা দিন, আর একটা সেট রিসিভ করিয়ে রেখে দিন। ঠিক সময় মতন আইন যেভাবে এগোবে, যেভাবে ভার্ডিক্ট দেবে সুপ্রিম কোর্ট, সেইভাবে আমরা আইনানুগ সাহায্য আপনাদের করব। ধন্যবাদ। আচ্ছা, তারপর আর একটা প্রশ্ন আমার, আপনি এর আগেও 2বার আইএসএফের হয়ে অশোকনগর থেকে ভোটের নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এই নিয়ে বিরোধী পক্ষরা অনেক কটূক্তি করে। আপনি যে এবারে আবার দাঁড়িয়েছেন, আপনার কি টাকা কামানোর ধান্দা অন্যদের মতো,
না আপনি অশোকনগর মানুষের ভালোবাসা চান, উন্নতি চান? প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি কতবার হেরেছে, কাকুলি গোস্বামীদের কতবার হেরেছে এখানকার এমপি, আগে সেটা বলুন না। আমি তো 21 সালে পার্টি জন্মলগ্ন ধরে পার্টিকে শক্তিশালী করবার জন্য আমি এখানকার প্রার্থী ছিলাম। তখন আমরা নবিশ, আমরা জানতাম যে ওখান থেকে জিততে নাও পারি আমরা, তবু দাঁড়িয়েছি। এটা পার্টি করতে গেলে তো কাউকে না কাউকে পার্টির সামনে এসে দাঁড়াতে হয়। আমি 21 সালে দাঁড়িয়েছিলাম, আর 24 সালে পার্টিকে শক্তিশালী করবার জন্য লোকসভায় দাঁড়িয়েছি, পার্টির স্বার্থে দাঁড়িয়েছি। মানুষ জেতায়নি, মানুষের কাজ করতে পারিনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি একমাত্র ব্যক্তি যে 1 লক্ষ টাকার উপরে মাইনে পাওয়া লোক চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। সর্বস্ব মানুষকে দিয়ে আমি রাজনীতি করি, কারোর থেকে 2 টাকা নিয়ে রাজনীতি করি না। কর্মীরা যে পার্টির কাজে যা করে, আমার গাটির যদি কোনো ইনকামের টাকা থাকে সেখান থেকে রাজনীতিটা করি। টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসিনি। যদি মানুষ এখানে ভোটে মানে আমি দেশ সেবা করতে এসেছি, দেশ সেবা করলে তার মাইনে থাকে না, তার পেনশন থাকে না। সুতরাং বিধায়ক হলে আমি মাইনেও নেব না, এবং বিধায়কের পদ চলে যাওয়ার পরেও পেনশন যেটা পায় তার বিরুদ্ধে প্রতিবাদ করব। আর যদি কাজ করতে না পারি, মানুষ রাইট টু রিকল করে আমাকে ফিরিয়ে আনার আইন জারি যাতে হয় তার জন্য বিধানসভায় চিৎকার করব। আর টাকা কামানোর জন্য রাজনীতি আমরা করতে আসিনি। তাতে টাকা তো আমি নিজেই কামাতাম, আমি তো চাকরি করতাম। আর আজকে যারা রাজনীতি করে তারা কি করেছে, কোর্ট থেকে রাজনীতি করতে এসছে দেখুন তো, যারা ভোটে দাঁড়িয়েছে তারা কি করতে তারা তো টাকা কোথার থেকে কামিয়েছে, তারা কিভাবে কাটিয়েছে? এখানে যে এমএলএ ছিলেন তার সোর্স অফ ইনকাম কি করতেন উনি জানুন না তার থেকে? আমার তো একটা পরিচয় আছে, আমি 33 বছর ব্যাংকে চাকরি করেছি। উনি কোথায় চাকরি করতেন, কোন ব্যবসা করতেন, একটু প্রশ্ন করুন না তারা। সুতরাং মানুষ ভোট দেওয়ার আগে ভাবতে হবে এই মানুষটার পাস্ট হিস্ট্রিটা কি। ভোট দেওয়ার আগে পাস্ট হিস্ট্রি কি, অতীত ইতিহাসটা জানতে হবে। কারণ আজকে আমরা একটা ব্যানার লাগাতে পারি না, আর এদের শয়ে ব্যানারের টাকা কোথা থেকে আসে? তাহলে কাটমানি পায়, কোথাও না কোথাও কাটমানি পায়। কারণ কারো নিজস্ব পকেটের ইনকাম দিয়ে শয়ে ওরম গ্লেজি মানে কি বলে ঝান্ডা লাগানো যায় না। আমরা একটা প্যাতের ঝান্ডা আমরা লাগাতে পারি না, আমাদের টাকা কম। তাপসদা, আপনার কাছে এই লাস্ট সর্বশেষ প্রশ্ন। আপনাকে আগের দিন আমাদের আইএসএফের লিডার, মানে আইএসএফের লিডারদেরকে উদ্দেশ্য করে আমাদের অশোকনগরের যে বিধায়ক, এখন শাসকের বিধায়ক, তিনি কটূক্তি করে বলেছিল যে আইএসএফ মানে এখানকার ফুটো কলসি, আইএসএফ মানে এখানকার ফুটো কলসি। তা এই আইএসএফ মানে ফুটো কলসি, আগামী দিন আপনার কি মনে হয়, এটা কি ফুটো কলসিতে পরিণত হবে না জায়গায় আসতে পারে? আপনি দেখবেন যখন উনি কথাটা বলছিলেন, ভালো করে ভিডিওটা দেখবেন, চোখ বন্ধ করে কথা এরমভাবে কথা বলছে, এরমভাবে খেয়াল করে দেখবেন। আমি আপনাকে বলি, এই যে চৈত্র মাস চলছে জানেন তো এখন, এই চৈত্র মাসে দেখবেন আমাদের হিন্দুদের তুলসী গাছে এরকম ঘট পাতা হয়, এটা ফুটো দিয়ে জল পড়ে, তুলসীর মাথায় জলটা দেয়। তা আমাদের ওই ফুটো কলসি, ঠিকই বলেছেন উনি, ফুটো কলসির জলটা আমরা তুলসী গাছকে দিচ্ছি, হিন্দু দেবতাকে পুজো করছি। সুতরাং ওই পুজোর প্রসাদ কিন্তু অশোকনগরের মানুষ পাবে, উনি এটা জানেন না। আর উনি কি করছেন, উনি নিজে ইফতার পার্টিতে গিয়ে ওই ফেস টুপি পড়ছে, মোনাজাত করছেন, আবার গিয়ে কোথাও গিয়ে কীর্তনও করছেন। এটা সম্প্রীতি নয়। আবার কোথাও গিয়ে আবার মদ্যপান করে কাকুলির দুধ চা খাবো, অমুক খাবো, তমুক খাবো বলে যা কটূক্তি করে, এটা বিধায়কের কাজ না। আমরা কি আমি আমার পরিষ্কার কথা, আমি হিন্দু ধর্মের লোক, আমি আমার ধর্ম করব অবশ্যই। আমি নিশ্চয়ই, আপনি যদি মুসলিম ধর্মের মানুষ হন, আপনার জায়গায় গিয়ে আমি আপনার ধর্ম করতে যাব না, এটাই হচ্ছে দ্বিচারিতা। এবং আমি যদি গিয়ে আপনার ধর্মে ইফতার পার্টিতে গিয়ে ফেস টুপি পরে বসে মোনাজাত করি, তাহলে আপনার ধর্মকেই অপমান করা হয়, আমি বিশ্বাস করি। আবার আপনি যদি আমার ধর্মের লক্ষ্মী পুজোয় গিয়ে আপনি প্রসাদটা খেতে পারেন, কিন্তু আপনি লক্ষ্মী পুজো ওখানে গিয়ে পুজোতে গিয়ে অঞ্জলি দেবেন, এটা হতে পারে না। এটা ওরা করে, মানে এটাই হচ্ছে ধর্মে নিয়ে রাজনীতি করে। আমরা কেউ ধর্ম নিয়ে রাজনীতি করি না। সেই জন্য আমি বলছি, উনি ঠিকই বলেছেন, আইএসএফের যে তিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি তাপস ব্যানার্জি একজন হিন্দু ব্রাহ্মণের ছেলে। সুতরাং তাদের একটা রীতি আছে যে ফুটো কলসি দিয়ে তুলসী গাছে জল দেওয়া হয়, তুলসী গাছে জল দেওয়া হয়। উনি হয়তো জানেন ওটাও, উনি গোসাই বামুন, আমি কিন্তু মানে উচ্চকুল শ্রেষ্ঠ ব্রাহ্মণ। সুতরাং আমি ফুটো কলসি দিয়ে জলটা তুলসী গাছের তলাতেই দিচ্ছি। উনি এটা অসম্মান করলেন, হিন্দু ধর্মকে অসম্মান করলেন। অসংখ্য ধন্যবাদ তাপসদা আপনাকে।